জয় শ্রী রাধে বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো তোমাদের সাথে নিয়ে আরও একটা নতুন দিন শুরু করছি। সাথে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো সকালটা শুরু করছি গরম জল দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ হয়ে গেছে, আর আজকে শুক্রবার, মেয়ের স্কুলটা বন্ধ আছে। ওদের স্কুলে একটু ইন্টারনাল কিছু প্রোগ্রাম আছে, তার জন্য স্কুলটা বন্ধ আছে। তো সকালবেলা উঠে ওর তো টিফিন করার আজকে ঝামেলা নেই, আর তার জন্য একদম ডাইরেক্ট রান্নাটাই বসিয়ে দিয়েছি। তো গরম জল যেটা খাই সেটা করে নিয়ে একদিকে ভাত আর একদিকে করলা আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর করলা আলু ভাজাটা না বেশ ভালোই লাগে খেতে। তো নুন হলুদ দিয়ে করলা আলু ভাজাটা বসিয়ে দিয়েছি। একটু ঢেকে ঢেকে ভাজবো, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ঢেকে ঢেকে যে কোনো জিনিস ভাজলে সেটা যেমন খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তেমনি কিন্তু তেলটাও কম লাগে। ওইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করলা আলু ভাজাটাও হয়ে গেছে। আর হ্যাঁ, একটুখানি পেঁয়াজও দিয়েছি, তাতে কিন্তু করলার তেতো ভাবটা একদমই বোঝা যায় না। আর ঘরে ছিল কিছু শিঙি মাছ, তো ভাবলাম আজকে কচু দিয়ে আলু দিয়ে শিঙি মাছের ঝোলটাই রান্না করে ফেলি। তো পাঁচফোড়ন দিয়ে কচু আর আলুটা দিয়ে দিয়েছি, আর একটু লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর ওর মধ্যে রেগুলার মশলা যেমন আদা, জিরা, ধনে সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি। আমার মনে হয় যে কোনো তরকারি রান্না করতে গেলে মশলা যতটা কষানো যায়, সেই সবজির কিন্তু স্বাদ ততটাই বাড়ে। তো এই যে এখানে দেখো, যে বললাম আদা, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, একটুখানি চিনি, সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে ঢেকে দিলাম। আর ঢেকে দিয়ে সব কিছু যখন ভালো মতো কষানো হয়ে গেছে, তখন কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে গেলে মাছ দিয়ে দিয়েছি। আর আজ না তেমন কিছু রান্না করব না, কারণ রাত্রেবেলা আজকে একটু অন্য প্ল্যান আছে। রাত্রেবেলা আজকে ভাবছি একটু অন্যরকম কিছু বানাবো। আর এদিকে দেখো, শুধু মাছের ঝোল আর ভাজা দিয়ে তো ওইভাবে ভাত খেতে ভালো লাগবে না। মানে ভালো লাগবে না বলতে কি, আমার হাজব্যান্ডের না অনেক রকম পদের প্রয়োজন হয়। অল্প অল্প করেই খাবে, কিন্তু ওর 2-3 রকমের যে কোনো জিনিস মানে সবজি করতে হয়। তো সেই জন্য ভাবলাম একটুখানি টমেটো আছে ঘরে, টমেটোগুলো রেখে দিলে তো নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে এটা এক রকমের করি। এটা খেতে বেশ ভালো লাগে, ভাত দিয়ে মেখেও খেতে ভালো লাগে, রুটি দিয়ে খেতেও ভালো লাগে। তো এদিকে পেঁয়াজ আর টমেটোগুলোকে ভাজা ভাজা করে নিয়ে, আর এর মধ্যে শুধু নুন হলুদ আর মিষ্টি ছাড়া আর কোনো রকম কোনো মশলা দেওয়ার প্রয়োজনই হয় না। তো তরকারিটা, তরকারি বলছি, ওটাকে টমেটো টক বলো বা তরকারি বলো, যাই হোক কিছু একটা হবে, যেটা খেতে বেশ ভালোই লাগে। আমি জানি না এটাকে কি বলে। তো সেটা রান্না করে নিয়েছি। আর এদিকে সময় হয়ে গেছে ওর অফিসে যাওয়ার। তো ভাবলাম অফিসে যাওয়ার জন্য যে টিফিনটা দিতে হয়, সেই টিফিনটা গুছিয়েই দিই। কারণ এই টিফিনটা দেওয়া অবধি কিন্তু বেশ একটু তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় আমাকে। কারণ যতক্ষণ না বেরোই, তারপরে কিন্তু আর কোনো কাজই করা যায় না। তো যাই হোক, অফিসে তো বেরিয়ে গেল, আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। কারণ একবারে পরিষ্কার করে বেরোতে না বেশ ভালো লাগে। আবার রান্নাঘর ফেলে দিয়ে রান্নার পর যদি অন্য কাজে লেগে যায় বা 2 মিনিট যদি বসে যায়, তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যায়। কারণ যেহেতু সকালবেলা আমি সেরকম কিছু খাই না, ভাবি যে পুজো করে নিয়ে একবারেই খাবো, তাই এই টাইমে যত লেট করব আমার পুজো করতেও লেট হয়ে যাবে, আর সকালের খাবারটা খেতেও কিন্তু দেরি হয়ে যাবে। যেহেতু হাজব্যান্ড 9টার মতো অফিসে বেরিয়ে যায়, তারপরে যে ঝাড়া মোছা কাজগুলো থাকে, প্রায় 1 ঘন্টার মতো সময় লাগে। তারপরে কিন্তু আমি প্রায় ওই 10:30 নাগাদ স্নান করে পুজোটা করে নিই। করে নিয়ে তারপরে কিন্তু আমি বাকি আমার সকালের ব্রেকফাস্টটা করি। তার আগে ওই সকালবেলা ডায়েটের জন্য যা যা খাই, ওই যে একটা ডিটক্স ওয়াটার খাই, আর কিশমিশ ভেজানো জল আর চিয়া সিডস, ব্যাস এগুলোই খাই। আর কোনো ভারী খাবার কিন্তু আমি খাই না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘর মোছা, গ্যাস মোছা সমস্ত হয়ে গেছে। আর বাসনগুলো যে ছিল সেগুলোকেও কিন্তু খুব ভালো করে মেজে ধুয়ে রেখে দিচ্ছি। এরপরে কিন্তু রান্নাঘরে আমার সেরকম কোনো কাজ নেই, তারপরে চলে যাব কিন্তু বাইরের কাজগুলো করতে। তো সকালবেলা থেকেই না আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, তো ভেবেছিলাম যে সোফার কভারটা সকাল সকাল কেচে দেবো, কিন্তু কি বলতো, ওই মেঘলা মেঘলা ওয়েদার দেখে ভাবলাম যে না, কাচবো না। আর সত্যি বলতে কি, আমার তো সোফার একটাই কভার আছে, এটাকে যদি কেচে দিয়ে আর একদিনে যদি না শোকায়, তাহলে কিন্তু খুব প্রবলেম হয়।
আর আমার সোফাটাও যেহেতু সাদা রঙের, তো আর এখানে না প্রচণ্ড কয়লার ওই হচ্ছে কালো মানে ধোঁয়াগুলো ওড়ে, তো যদি নোংরা হয়ে যায় তো এটা তো আর পরিষ্কার করা সম্ভব নয়, তাই ভাবলাম যে একবারে টানা রোদ উঠুক তখনই কাচবো। এবার দেখো আমি জানো তো ঘর মুছতে মুছতেই এত রোদ উঠে গেছে প্রায় ওই 10:30টার দিকে, যে আমি ভাবলাম যে পরে দিয়েছি সোফার কভারগুলো কেচেই দিই, করে আজকে সমস্তটাই কেচে দিয়েছিলাম। তো ওই সব কাজ করে নিয়ে আমি এইদিকে দেখো আজকে কিন্তু আমি উল্টো করে কাজ করেছি, মানে প্রত্যেক দিন কী হয় ঘর থেকে শুরু করি একবারে ডাইনিংটা মুছে বের করি, আর আজকে আমি প্রথমে ডাইনিংটাই মুছে নিয়েছি, কারণ রান্নাঘরটা বললাম না যে মুছবো একটুখানি, তো সার্ফ দিয়ে মুছেছিলাম, ওটাকে হাত দিয়েই মুছেছি, লাঠি দিয়ে আর মুছিনি। তো ভাবলাম যে একবারে ডাইনিংটা এদিক থেকে মুছে নিয়েই বের হই, বেরিয়ে দুটো ঘর মুছে পরিষ্কার করে একবারে বেরিয়ে যাব। তো সেই মতোই আমি ওইদিকে ডাইনিংটা মুছে নিলাম, রান্নাঘর মোছা হয়ে গেছে, আর বারান্দার মানে ডাইনিংয়ের যে অংশটা সোফার সামনেটা ওটাও কিছুটা মুছে নিয়েছি। তারপর দেখো চলে আসলাম এই ঘরটায়, ঘরে এসে দেখি কিছু জামাকাপড় ছিল, মানে কিছু বলতে কি খুবই সামান্য, ওই যে ওর বাবারই দুটো প্যান্ট আর হচ্ছে একটা টি শার্ট ছিল, আর রেনকোটটা আমি গুছিয়ে রেখেছিলাম, সেটা তোলা হয়নি বলে ওটা বিছানাতেই ছিল। তো যাই হোক সেগুলোকে সরিয়ে নিলাম, আর এগুলো হচ্ছে কাচার জন্য রেখেছি এই প্যান্টগুলো, এগুলো কেচে দেবো, কারণ এগুলো বাসি প্যান্টগুলো এখানে রেখেছিল। তো সেই জামাকাপড়গুলো বের করে কেচে দিলেই কিন্তু আমার হয়ে যাবে, আর আমি যেহেতু মেশিনেই কাচি তাই কাচাকুচির ঝামেলাটা কিন্তু আমার কম। তো যাই হোক এদিকে দেখো এই হচ্ছে টেবিলের সামনেটা একটু গুছিয়ে নিলাম, আর ওই টিভির সামনেটা একটুখানি ঝেড়ে মুছে নিলাম, নিয়ে এবার ঘরটা মুছে নিলে কিন্তু এই ঘরের কাজ শেষ হয়ে যাবে। যেহেতু এখন মেয়ের স্কুল চলছেই, তো সেহেতু কিন্তু আমার সেরকম ঘর এলোমেলোটা হয় না। মেয়ের স্কুল মানে যখন একদম ছুটি হয়ে যায় দিনের পর দিন, প্রায় সামার ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশনের সময়, তখন কিন্তু আমার ঘর বেশ এলোমেলো হয়ে থাকে। মানে ঘর এলোমেলো বলতে কি এখানকার জিনিস ওখানে, সেখানকার জিনিস এখানে, এরকম হয়ে থাকে। নোংরা কখনোই রাখি না, কারণ নোংরা রাখতে আমার নিজেরই ভালো লাগে না। যতই কষ্ট হোক না কেন একটু সময় বের করে কিন্তু আমি ঘর-দুয়ার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখি। তো এখন যেহেতু মেয়ের ওই যে বললাম আজকে ছুটি আছে, কিন্তু একটা দিন ছুটি পেয়েছে বলে অতও নোংরা করবে না। তাছাড়া এক্সাম চলছে, তো পড়াশোনার তো একটা চাপ থাকেই। তো এখন এই যে পড়তেই বসেছিল সকালবেলা। তো ওই যে আমি বললাম যে এখন আর পড়তে হবে না। আর আমি বলছি মানে 10টা এখন মতো বাজে। তো বললাম যে আমি ঘরটা মুছছি, তুই ততক্ষণে ভাতটা খেয়ে নে। তোর ভাতটা খাওয়া হতে, হতে কিন্তু আমার ঘরটা মোছা হয়ে যাবে। তারপর স্নান করে পুজো করে আমিও খেয়ে নেব। আমি যেহেতু সকালবেলা খাই না তাই ওকে একাই খেতে দিই। আর সকাল, সকাল স্নান আমার হয় না, মানে অনেক সকালে উঠে স্নান করে পুজো করে নিব সেটা আমার হয় না। কারণ দেখোই সকালবেলা মেয়ের স্কুল থাকে, ওর জন্য টিফিন বানানোর থাকে। আর তাছাড়াও না আমার একটু ঠান্ডার ধাঁচ আছে। তো একদম সকাল, সকাল না জলটা ঠান্ডা, ঠান্ডা থাকে, আর আমাদের যেহেতু এখানে গিজার বসানো নেই, তো একদম জলটাও গরম করতে পারি না। তো একদম জানো তো ঠান্ডা লেগে যায়। আর আমার হচ্ছে মানে ঠান্ডার ধাঁচ বলতে কি একটু ঠান্ডা লেগে গেলেই একদম সারাদিন হাঁচি পড়তে থাকে। তো সেই জন্য কিন্তু খুব সমস্যা হয়, আমি বেশি সকালেও স্নান করতে পারি না। মানে 8টার আগে আমি কখনোই স্নান করে উঠতে পারি না। উঠলে স্নান করলেই আমার এইরকম সমস্যা হয়ে যায়। আর ওরকম সারাক্ষণ হাঁচি পড়লে না খুব কষ্ট হয়ে যায় সেই সময়গুলোতে। শরীর খুব খারাপ লাগে। তো ওইজন্য আমি ভাবি যে না আমি অত সকালে স্নান করে নিজের শরীরটা খারাপ কেন করব? আর আমার ঘরে যেহেতু আমি একাই, মানে নিজেকেই সমস্তটা সামলাতে হয়। তাই ভাবি যে যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে আর হচ্ছে কিন্তু কোনো রক্ষে নেই। মানে মেয়ের স্কুল, মেয়ের পড়াশোনা, হাসব্যান্ডের অফিস, রান্না-বান্না সবকিছু কিন্তু আমার এইভাবেই পড়ে থাকে। তো সেইজন্য নিজের শরীরের যত্নটা আগে করতে হবে, তারপরে বাকি কাজ। তো যাই হোক এই যে 10টা 10:30টার দিকেই কিন্তু আমি প্রতিদিন স্নান করে পুজো করে খাওয়া-দাওয়াটা করে নিই। আর আমি এখানে দেখো মেয়েকে বলছিলাম যে আমার ঘরটা কিন্তু মোছাই হয়ে গেছে। তুই তাড়াতাড়ি স্নান করে গিয়ে বাথরুমে ঢোক, আমি আসছি জলটা ফেলে। তো এদিকে দেখো আমি ঘরটা মুছে নিয়েছি, আর এই যে বাইরে বলি না বাইরে একটা ছোট মতো বারান্দা আছে। বারান্দা বলতে কি এটা হচ্ছে মেইন এন্ট্রান্স, মানে এখান থেকে সিঁড়িটা উঠে গেছে। তো এই জায়গাটাও একটু মুছতে হয়, কারণ যেহেতু আমার ঘরের সামনে দিয়ে যাওয়া আসা, আর সবাই যারা উপরে থাকে তারা তো জুতো পরেই যাওয়া আসা করে। তো জুতোর একটা কিন্তু বালি উঠেই আসে। তো এমনিও আমাদের যে ল্যান্ডলর্ড আছে উনার ওয়াইফ কিন্তু সকালবেলা করে এই সমস্তগুলো মুছেই রেখে দেয়। তবুও কিন্তু আমি যখন মুছি তখন আমিও একবার মুছে নিই, তাহলে কিন্তু বেশ ভালোই পরিষ্কার থাকে। তো
তো এই যে আমার ঘরটা মোছা হয়ে গেল। এইবার দেখো বললাম না ১ম এ ভেবেছিলাম যে আমি পর্দা তারপরে সোফার কভারগুলো এগুলো কাচবো না। তারপরে দেখি যে আমি মানে ঘরটা মুছে উঠতে দেখি যে একদম রোদ উঠে গেছে, কড়া রোদ। তো ভাবলাম মেশিনেই তো কাচবো, মেশিনে কেচে দিই। আর মেশিনে কাচলে তো একদম আ মানে শুকিয়েই বেরোয়। ওতে একটুখানি হাওয়া বাতাস পেলেই কিন্তু শুকিয়ে যায়। তো তাই ভাবলাম যে এখন যখন রোদ উঠেইছে আর তেমন কিছু বেলাও হয়নি, তো ওইজন্য এগুলো একটু কেচেই দিই। একদিন করে কেচে দেবো, তাহলে কিন্তু সম্পূর্ণটা আমার পরিষ্কারই হয়ে যাবে। আর এই যে দেখো সোফার কভারটা তুলে নিলাম আর দেখলাম যে দরজার পর্দাগুলো সাদা কালার, যেহেতু মেয়ে না একটুখানি হচ্ছে লিপস্টিক লাগিয়েছে। তাই ভাবলাম যে অতটুকু জায়গা কি কাচবো, একবারেই কেচে পরিষ্কার করে নিই। তো এই যে মেশিনটাও কিন্তু সেট করে নিচ্ছি। আর এই মেশিন সেট করাটাই যেন আমার কাছে সবথেকে বেশি ঝামেলার লাগে। ওইজন্য আমি কিন্তু বেশিরভাগ সময় জামাকাপড় কাচতে আমার খুব বিরক্ত লাগে। তো যাই হোক, কিছু করার নেই। এইভাবে অ্যাডজাস্ট করেই কিন্তু কাজ করতে হয়। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।